ফৌজদারি কার্যবিধি 1898। ফৌজদারি কার্যবিধি 1898-এর খুব গুরুত্বপূর্ণ দুটো টপিক হচ্ছে খালাস এবং অব্যাহতি। তাই আজকের আলোচনায় আমরা দেখব খালাস এবং অব্যাহতির মধ্যে পার্থক্যগুলো কী কী। পার্থক্যগুলো পড়ার সবচেয়ে বড় একটা বেনিফিট হচ্ছে অ্যাট এ টাইম দুটো বিষয় সম্পর্কে খুব ভালোভাবে আয়ত্ত করা যায়। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু ছোট্ট করে দেখে নেব চার্জ গঠন আসলে কি। চার্জ গঠন হলো আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তৈরির একটি প্রক্রিয়া, যা বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপগুলোর জন্য একটি সুস্পষ্ট ভিত্তি তৈরি করে। অর্থাৎ এই চার্জ গঠনের মাধ্যমেই মূলত একজন আসামিকে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়ে থাকে তিনি আসলে কোন ধরনের অপরাধে অভিযুক্ত করা হয়েছে তাকে, বা কোন ধরনের অপরাধের জন্য তিনি আসলে দায়ী। যাই হোক, এখন আমরা চলে আসি পার্থক্যে। শুরুতেই পার্থক্যতে বলা হয়েছে অব্যাহতি দেওয়া হয় চার্জ গঠনের পূর্বে এবং খালাস দেওয়া হয় চার্জ গঠনের পর বিচার শেষে। এত সময় চার্জ গঠন নিয়ে এত কথা বলার একটাই কারণ ছিল, যাতে করে আপনারা এই চার্জ গঠনের পূর্বে এবং চার্জ গঠনের পর অংশটুকু বুঝতে পারেন। দ্বিতীয়ত বলা আছে ধারা সম্পর্কে। অব্যাহতি সম্পর্কে ধারা বলা আছে 241 ক এবং 265 গ, আর খালাস সম্পর্কে ধারা বলা আছে 245 ও ধারা 265 বর্গীয় জ। তৃতীয়ত বলা হয়েছে অব্যাহতি চার্জ গঠনের আগে মামলার নথি পর্যালোচনা করে অভিযোগ ভিত্তিহীন মনে হলে দেয়া হয়ে থাকে, কিন্তু খালাস চার্জ গঠনের পর সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে অভিযুক্ত ব্যক্তি নির্দোষ প্রতীয়মান হলে দেয়া হয়ে থাকে। অর্থাৎ চার্জ গঠনের আগে মামলার নথি পর্যালোচনা করে যদি আসামিকে বা আসামির বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলে মনে হয় তবেই তাকে ওই শুরুতেই অব্যাহতি দেওয়া হয়ে থাকে, কিন্তু চার্জ গঠনের পর সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে অভিযুক্ত নির্দোষ প্রতীয়মান হলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তবেই খালাস দেওয়া হয়ে থাকে। চতুর্থত বলা হয়েছে অব্যাহতি দেওয়ার পর একই মামলায় আসামিকে পুনরায় আদালতে হাজির করা যায়, কিন্তু খালাস দেওয়ার পর একই মামলায় আসামিকে পুনরায় বিচার করা যায় না। যেহেতু মামলার শুরুতেই নথি পর্যালোচনা করে অভিযোগ ভিত্তিহীন মনে হলে অব্যাহতি দেওয়া হয়, তাই পরবর্তীতে যে কোনো সময় চার্জ গঠন করে আবার অব্যাহতিপ্রাপ্ত আসামিকে পুনরায় আদালতের সামনে হাজির করা যাবে, কিন্তু খালাসে দেওয়ার পর একই মামলায় আসামিকে আর পুনরায় বিচার করা যাবে না। পঞ্চমত বলা হয়েছে অব্যাহতির আদেশ মামলার চূড়ান্ত রায় নয়, কিন্তু খালাসের আদেশ মামলার চূড়ান্ত রায়। ষষ্ঠত বলা হয়েছে অব্যাহতি শুনানির সময় উপস্থিত না থাকলে অব্যাহতি দেয়া যায় না, কিন্তু খালাস শুনানির সময় উপস্থিত না থাকলেও খালাস দেয়া যায়। অর্থাৎ অব্যাহতি যখন শুনানি করা হয় সেই অবস্থাতে যখন মামলার নথি পর্যালোচনা করে অভিযোগ ভিত্তিহীন মনে হলে অব্যাহতি দেয়া হবে তখন আসামিকে উপস্থিত থাকতে হবে, কিন্তু খালাস শুনানির সময় আসামি যদি উপস্থিত না থাকে তাহলেও তাকে খালাস দেয়া যাবে। সপ্তমত বলা হয়েছে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন করা যায়, আর খালাসের আদেশের বিরুদ্ধে সবসময় আপিল করতে হয়। যেহেতু খালাস একটি চূড়ান্ত রায়, তাই তার বিরুদ্ধে সবসময় আপিল করতে হবে। এটা এমসিকিউর জন্যও ইম্পর্ট্যান্ট, মনে রাখার চেষ্টা করবেন। আর অব্যাহতি যেহেতু খুব চূড়ান্ত রায় নয়, তাই এর বিরুদ্ধে সবসময় রিভিশন করা যায়, এটাও মনে রাখবেন। অষ্টমত বলা হয়েছে অব্যাহতি ফরিয়াদি নালিশ প্রত্যাহার করলে অব্যাহতি দেয়া যায় না। অর্থাৎ ফরিয়াদি যদি নালিশ প্রত্যাহার করে তাহলে অব্যাহতি দেয়া যায় না, কিন্তু ফরিয়াদি নালিশ প্রত্যাহার করলে খালাস দেয়া যাবে। নবমত বলা হয়েছে পাবলিক প্রসিকিউটর অভিযোগ গঠনের আগে মামলা প্রত্যাহার করলে অব্যাহতি দেয়া হয়। অর্থাৎ পাবলিক প্রসিকিউটর যদি অভিযোগ গঠনের আগে মামলা প্রত্যাহার করে ফেলেন তাহলে সেই আসামিকে অব্যাহতি দেয়া যাবে, কিন্তু অভিযোগ গঠন করলে তাকে খালাস দেয়া হয়।
অর্থাৎ অভিযোগ গঠনের পর সেটার অব্যাহতি থাকবে না, তখন সেটা খালাস হয়ে যাবে। দশমত বলা হয়েছে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় বিচার করা যায় এবং খালাসপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় বিচার করা যায় না। যে বিষয়টা এর আগেও আমরা বলেছি যে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় বিচারের আওতায় আনা যাবে, যেহেতু এটা খুব শুরুর দিকেই মামলার নথি পর্যালোচনা করে অভিযোগ ভিত্তিহীন মনে হলে দেয়া হয়ে থাকে, তাই পরবর্তীতে সেই অব্যাহতিপ্রাপ্ত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে যদি কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ মেলে তাহলে তাকে আবার পুনরায় বিচারের আওতায় আনা যাবে। কিন্তু খালাসপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না, কারণ খালাসপ্রাপ্ত ব্যক্তিকে কিছুতেই আবার পুনরায় একই অপরাধের জন্য আর বিচারের সম্মুখীন করা যাবে না। যেহেতু খালাস চার্জ গঠনের পর সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে যখন তিনি অভিযুক্ত প্রমাণ হবেন না বা যখন তিনি নির্দোষ প্রতীয়মান হবেন তখনই দেয়া হবে, তাই খালাসপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় বিচার করা